দল অংশ না নিলেও উপজেলা নির্বাচনে জয় পেলেন বিএনপির বহিষ্কৃত ৭ জন। জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছেন কেন্দ্রীয় নেতারা। বর্জন করে টিকে থাকা কঠিন মন্তব্য বিশ্লেষকের। প্রধানমন্ত্রীর নামে কোনো প্রকল্প না নেওয়ার নির্দেশনা শেখ হাসিনার। খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বার্ন ইউনিট সহ ১০ প্রকল্প একনেকে অনুমোদন। চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত। দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে আসবে বিদ্যুৎ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে আছড়ে পড়ল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। প্যারাশুট দিয়ে 2 পাইলট নেমে এলেও স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াত মারা যান, আর উইং কমান্ডার সুহান জহুরুল হক সিএমএইচে চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে চলছে অভিযান। ছিল ওরা প্যারাশুট দিয়ে বাঁধে বাহারে গেছে, বাহারে এরা পানিতে পড়ে গেছে। তারপরে এখানে 11 নম্বর ঘাটে সাম্পান আছে, ওরা যায় লোকগুলা উদ্ধার করছে। নামার সাথে সাথে প্লেনটা 1 সেকেন্ডও লাগে না, প্লেনটা নদীতে পড়ে গেছে। সবুজ বয়ের পাশে বিমানটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটু করে বয়ের ফেসে পড়ছে, একটু করে ফেসে পড়ছে বিমানটি। এটা আরেকটু যদি টাইমিংয়ে মিলতো তাহলে একটা যাত্রীবাহী শিপকেও অ্যাক্সিডেন্ট করতে হয়তো। আল্লাহ উদ্ধার করছে। আগুন লাগার কয়েক সেকেন্ড পরে বিমানটা এইদিকেই মোড় করছে। এইদিকে মোড় করার পরে যে নীলবয়াটা আছে, নীলবয়ার সামনের অংশের মধ্যে সামনে যায় 2 ভাগ হয়ে গেছে। এটা মানে ব্লাস্ট হয়ে 2 ভাগ হওয়ার পরে এক অংশ পড়ছে দেখি সামনে, আর এক অংশ পড়ছে দেখি পিছনে। আইসব্যাগ থেকে জানানো হয় প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিমান বাহিনী, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের দলগুলো ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। বিধ্বস্ত বিমানটিকে খুঁজতে কর্ণফুলী নদীতে তল্লাশি চালালে দুর্ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এখনো শনাক্ত করা হয়নি। এদিকে দুর্ঘটনার পর বন্দরের জাহাজ চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল। নৌবাহিনী সোলার একটা মেশিন আছে, যা ওদেরকে অফিসার যেটা বলছে, সোলার মেশিন অলরেডি আসতেছে। আসলে ওরা আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পর আমাদের টিম যায় ওটাকে শনাক্ত করবে। শনাক্ত করলে পরে ওনাদের প্রযুক্তি দিয়ে ওটা টাইনে নিয়ে চলে আসবে। দুর্ঘটনার পাশেই সার্জেন্ট জহুরুল হক বিমান ঘাঁটির অবস্থান। দুর্ঘটনা কবলিত বিমানটি সেখান থেকে উড়াল দিয়েছিল। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দুর্ঘটনা কবলিত বিমান উদ্ধার অভিযানের সফল খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সেই বিমানের বৈমানিক হিসেবে কর্মরত ছিলেন উইং কমান্ডার আসিম জাওয়াত। তাকে মৃত ঘোষণা করা হয়েছে। দুপুর 12টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং আহত উইং কমান্ডার সোহানকে নৌবাহিনীর বেশ কয়েকটি, আমি একটু দেখানোর চেষ্টা করব, সম্ভাব্য হিসেবে যে জায়গাটি তারা শনাক্ত করেছে, একটি লাল বেলুন দিয়ে তারা চিহ্নিত করে রেখেছে সম্ভাব্য স্থানটি। এর পরবর্তী গিয়ে তারা এখন সেখানে হয়তো বা অভিযান চালাবেন বা সেখানে তারা ডুবুরি নামাবেন। আমরা দেখেছি সকাল 11টা থেকে যখন এই তল্লাশি অভিযান চলছিল, তীব্র জোয়ারের কারণে কিন্তু সাগর বা এই যে মোহনাটি ছিল ভয়ঙ্কর অবস্থানে, এর মাঝেও কিন্তু নৌবাহিনীর ডুবুরিরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যে বিধ্বস্ত অংশটি উদ্ধার করে যাতে এই বন্ধ চ্যানেলকে নিরাপদ করা যায়, সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বিশেষ যেটা হলো সকাল 10টা 20 মিনিট ঠিক এই স্থানে, অর্থাৎ এই যখন বিমানটি জরুরি ঘাঁটিতে অবতরণ করতে যাচ্ছিল তখন কিন্তু এটাতে আগুন ধরে যায়। আগুন ধরে যাওয়ার পরও উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত তারা চেষ্টা করেছিলেন বিমানটিকে নিরাপদ করার জন্য যাতে কোনো রকম প্রাণহানি না হয়, সেই চেষ্টা তারা কিন্তু চালিয়ে গেছেন প্রাণপণ পর্যন্ত, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারেনি। যখন বিমানটি আগুন ধরতে বেশ কয়েক সেকেন্ড আগুনে জ্বলছিল, এরপর যখন বিমানটি নিচের দিকে ধাবিত হয় অর্থাৎ কর্ণফুলী নদীর দিকে পড়ে যাচ্ছিল, তখনই কিন্তু এই 2 বৈমানিক তারা প্যারাশুট দিয়ে সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করে এবং আহত অবস্থায় উইং কমান্ডার সোহানকে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু যে উইং কমান্ডার যে মারা গেছেন উইং কমান্ডার আসিম জাওয়াত, তার মরদেহ তার বাড়িতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে যাতে মোহনাকে সুরক্ষিত রাখা যায়, আপনি জানেন আগুন লাগার পরে কিন্তু বিমানটির 2 টুকরো হয়ে যায়। 2 টুকরো হওয়ার পরে সেটি নিচের দিকে পড়ে যায় এবং কর্ণফুলীতে যে মোহনা অংশে এসে পড়ে এবং এখানে আসার পরে সেটি পানিতে তলিয়ে যায়। এরপর নৌবাহিনীর বেশ কয়েকটি দল এসে পুরো এলাকাটি কর্ডন করে ফেলে এবং কর্ডন করার পর তাদের ডুবুরি দল নামিয়ে তারা পরীক্ষার চেষ্টা করছে, তারা উদ্ধারের চেষ্টা করছে ভগ্নাংশ দুটি উদ্ধারের জন্য। ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি হয়তো
বা সম্ভাব্য তারা একটা স্থান চিহ্নিত করতে পেরেছে এবং সেই চিহ্নিত স্থান তারা ঘিরে রেখেছে। ইতিমধ্যে নৌবাহিনীর যে সোনার জাহাজটি রয়েছে সেই সোনার জাহাজের মাধ্যম দিয়ে তারা কিন্তু কর্ণফুলী নদীর তলদেশে তারা স্ক্যান করে যাচ্ছে যে ভগ্নাংশ দুটি কোন কোন অবস্থানে রয়েছে। কারণ আপনারা জানেন যেহেতু জাহাজ চলাচলকে নিরাপদ করতে গেলে এই মোহনাকে নিরাপদ রাখতে হবে, সেই নিরাপদ রাখার জন্য তারা আপ্রাণ চ্যালেঞ্জটা চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি সদস্যরা। তো এখন পর্যন্ত যেটি হবে সেটি হলো শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিমান দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে মৃত ঘোষণা করা হয়েছে এবং আরেকজন আহত উইং কমান্ডার সোহান তাকে সমৃদ্ধ সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং কর্ণফুলী নদীতে যে বিধ্বস্ত হওয়া বিমানের দুটি অংশ উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বঙ্গোপসাগর এবং কল্যাণ নদীর মোহনায় যে নৌবাহিনী উদ্ধার তৎপরতা চালাচ্ছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কর্ণফুলী নদীর মোহনায়। ঢাকা দিল্লি পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিফিং করছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সরাসরি যাচ্ছে সেখানে। সরকার গঠিত হলে সেটাও তারা আশা দিয়েছে যে এটা ফাইনালাইজ করে ফেলবে। আর এছাড়া আমাদের সীমান্তে আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ বা কয়েক মাসে বেশ কিছু আমাদের নাগরিক মারা গেছে, প্রায় 8 জন, গত পরশু 2 জন মারা গেছে। তো সেটা নিয়ে আমি আমাদের কনসার্ন ব্যক্ত করেছি এবং যাতে নন লিথাল যাতে ওয়েপন ইউজ করা হয় সেই ব্যাপারে আমরা জোর দিয়েছি। বিভিন্ন আঞ্চলিক বা উপ আঞ্চলিক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে বিমস্টেকের সামিট আছে, সেখানে তারাও যাবেন এবং বাংলাদেশ চেয়ারম্যানশিপ গ্রহণ করার পরে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি তাদের সাথে। এছাড়া আমরা আরেকটা জিনিস আলোচনা করেছি যে মাতারবাড়ির যে আমাদের ডিপ সি পোর্ট, তো সেটার যে বিপুল পরিমাণ যে ক্যাপাসিটি সৃষ্টি হবে, তো সেটা কিভাবে আমরা অপটিমাল ইউটিলাইজেশন করতে পারি। তো সেখানে আমরা ভারতের যে পূর্বাঞ্চলীয় যে রাষ্ট্রগুলো ইয়েগুলো আছে, প্রদেশগুলো আছে, সেগুলো প্লাস আমরা ভবিষ্যতে এটার সাথে নেপাল বা ভুটানেও আমরা কানেক্ট করতে পারবো। এবং এই ব্যাপারে যেহেতু মাতারবাড়ির সেই বিগ বি পরিকল্পনা রয়েছে জাপানিদের, সুতরাং জাপানিজদেরকেও কীভাবে এখানে ফর্মালি আমরা সম্পৃক্ত করতে পারি সেই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। আমরা হয়তো একটা ত্রিপক্ষীয় একটা প্ল্যাটফর্ম আমরা চিন্তা করতে পারি আগামীতে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিফ করছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। পররাষ্ট্র সচিবের ব্রিফিংটি সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দিল্লি কাছে, বেইজিং দূরে, তাই নির্বাচনের পর দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী আগে যাচ্ছেন ভারতে। দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত, সায় আছে সরকারেরও। এছাড়া নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি পেয়েছে ঢাকা। চলছে ভারতের লোকসভা নির্বাচন। 4 জুন নতুন সরকার গঠন হবে দেশটিতে। এরই মাঝে ঢাকা সফর করছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। সেখান থেকে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতের শীর্ষ কূটনীতিক। ঘণ্টাখানেকের আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ নানা ইস্যু। ভারত না চীন, সরকারের অগ্রাধিকারের জায়গায় কে, এমন প্রশ্নের সম্পূরক হয়ে উঠেছে নির্বাচনের পর জুলাইয়ে কোথায় আগে সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি কাছে, বেইজিং একটু দূরে। দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেইজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তার পানি বন্টন। উত্তরের মানুষের জীবনমান উন্নয়নে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছিল চীন। ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, তিস্তা বহুমুখী প্রকল্পে এখন অর্থায়ন করতে চায় ভারতও। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। এদিকে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক অনাপত্তি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেজ কমিটিতে যাবে। এছাড়াও ভারতের ভিসা প্রক্রিয়া সহজকরণ এবং সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয় সৌজন্য সাক্ষাতে।
তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নামে আর কোনো প্রকল্প না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে নদীর গতিপথ নষ্ট হয় এমন জায়গায় সেতু নির্মাণ না করতে বলেছেন সরকার প্রধান। তাগিদ দিয়েছেন বেঁধে দেওয়ার সময়ই প্রকল্পের কাজ শেষ করতে। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে একনেক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপন সহ 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো এবং দক্ষ চিকিৎসক তৈরির লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটের পর দেশের ৫ম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে খুলনায়। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে একনেক সভায় ১,৮৭৪ কোটি টাকা ব্যয়ে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। তবে নিজের নামে এই প্রকল্প নেওয়ায় আপত্তি তোলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্প থেকে নিজের নাম বাদ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসনের বিষয়টি তুলে ধরেন পরিকল্পনা সচিব। শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে, এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি অনুমতি দিবেন না। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন নদীর গতিপ্রবাহ ঠিক রেখে সেতু নির্মাণ প্রকল্প হাতে নিতে। নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে সেগুলি যেন যথাযথ উচ্চতায় নির্মাণ করা হয় এবং নদীর মূল স্রোতকে বাধাগ্রস্ত করবে এমন কোনো জায়গায় কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না। ঢাকার পর ২৮৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হচ্ছে আরেকটি বার্ন ইউনিট। খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বার্ন ইউনিট স্থাপন সহ ৫,৫৬৩ কোটি টাকা ব্যয়ে মোট 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। পিপিটি তৈরি হওয়ার পরেই ভূমির কার্যক্রম গ্রহণে অধিগ্রহণের কার্যক্রম শুরু হয়ে যাবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও ভোট বর্জন করেছে বিএনপি। তবে প্রথম ধাপের নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত 7 নেতা। এদিকে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন জনগণই সরকারের ওপর আস্থা হারিয়েছে বলেই কোনো নির্বাচনেই যাচ্ছেন না তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় উপজেলা নির্বাচনও বয়কটের ঘোষণা দিয়ে মাঠ থেকে সরে যায় দলটি। বুধবার প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই এ নিয়ে বেশ সরব দলটির সিনিয়র নেতারা। উপজেলা নির্বাচনে অংশ নেয়া নিয়ে আগের যুক্তিতেই অনড় রয়েছেন বিএনপির নেতারা। বলছেন একতরফা নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয় না বলেই সব নির্বাচনই বর্জন করছেন তারা। অবশ্যই প্রশাসনের নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াটি কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এই নির্বাচন প্রক্রিয়ার উপরে মানুষের আস্থা নেই। আমাদের এই নির্বাচনটি বর্জন করার পেছনে এই একটি উদ্দেশ্য যে আমরা এই সরকারকে বুঝিয়ে দিতে চাই এই নির্বাচন ব্যবস্থাটি আসলে বিশ্বাসযোগ্য নয়। বিএনপি সবসময় নির্বাচনে যেতে চায় এবং আমরা মনে করি যে নির্বাচন ছাড়া তো ক্ষমতায় যাওয়ার কোনো রাস্তাও নেই। নির্বাচন কমিশন এবং এই সরকারের উপর থেকে আমাদের আস্থা উঠে গিয়েছে। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, কারণ যে নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না সেই নির্বাচনে যাওয়া অর্থহীন। এই কারণেই বিএনপি এই উপজেলা নির্বাচন বয়কট করেছে। তবে নানা যুক্তিতে দলের যারাই অংশ নিচ্ছেন উপজেলা নির্বাচনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। পরের 3 ধাপেও যদি কেউ অংশ নেন তাদের পরিণতিও একই হবে, এমনটা হুঁশিয়ারি ছিল দলটির নেতাদের। নির্বাচনে যারা অংশ নিচ্ছে এরা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা নয়, দলের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু এই নির্বাচনে যারা যাবে তারা পরবর্তীকালে পস্তাবে, কারণ এদের নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বিএনপি, আওয়ামী লীগ কাউকে কোনো স্পেস দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার বক্তব্যটিকে ভিন্নমত থাকবে, কিন্তু যখন সার্বিক একটি সিদ্ধান্ত হবে সেটা কিন্তু মেজরিটি বেসিসে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই বিএনপির ভেতরে মেজরিটি ভেবেছে যে এই নির্বাচন যে অর্থহীন এবং একটি নিয়ন্ত্রিত নির্বাচন, একটা সাজানো নাটক, সেখানে না যাওয়াটা
সবার জন্য, দেশবাসীর জন্য মঙ্গলজনক হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও নির্বাচন বর্জন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। এই নির্বাচনে মানুষের কোনো উৎসাহ উদ্দীপনা নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সহ সরকার বিরোধীরা এই নির্বাচনে ভোট পড়েছিল ৪১%-এরও বেশি। এর আগে ২০১৪ সালে চতুর্থ উপজেলায় ৬১%, ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ভোট পড়ে প্রায় ৬৮%। এ দুটি নির্বাচনে অংশ নেয় বিএনপি এবং তাদের মিত্ররা। কেমন হলো এবারের উপজেলা ভোটের প্রথম ধাপ? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের পরিবেশ অতীতের চেয়ে ছিল স্বস্তিদায়ক হয়েছে আগের তুলনায়, কিন্তু আপনার নির্বাচনের ম্যানেজমেন্টও ভালোই ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। দলের অভ্যন্তরের লোকজন তারা যেন সহিংসতায় জড়িয়ে না পড়ে, সেক্ষেত্রে হয়তো তারা কিছুটা সফলতা দেখিয়েছে। তারা বলছেন জাতীয় নির্বাচনের মাত্র ৪ মাসের মাথায় ভোট হওয়ায় ভোটারদের উপস্থিতি কম হওয়া স্বাভাবিক। পাশাপাশি বিএনপির ভোটে না আসাও ভোটের হার কমে যাওয়ার অন্যতম কারণ। স্থানীয় সরকার নির্বাচনটা তো জাতীয় নির্বাচনের মতো না, সেখানে কম্পিটিশনটা অনেক বেশি হয় এবং স্থানীয় সরকার নির্বাচনে নেতাদের সংখ্যাও থাকে অনেক বেশি, তাদের দলও থাকে অনেক বেশি, এবং সেই জায়গাটাতে মনে হচ্ছে যে একটু ঘাটতি দেখা যাচ্ছে। যারা ফ্লোটিং ভোটার, এদের মধ্যে ভোটের আগ্রহটা আমি মনে করি অনেকাংশেই কমে গেছে। প্রথম ধাপের ভোটে বিএনপির বহিষ্কৃত অন্তত ৮ জন জয়ী হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্জন করে কখনো রাজনীতিতে টিকে থাকা যায় না। রাজনীতি হলো একটা যুদ্ধের জায়গা, এখানে ফাইট করতে হবে, আপনাকে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ কি তার জায়গা ছেড়ে দিয়েছে, উইথড্র করে, মানে রাজনীতির ময়দান থেকে কংগ্রেস কি উইথড্র করে চলে গেছে? ২১ মে ১৬০ উপজেলায় হবে দ্বিতীয় ধাপের ভোট। এই নির্বাচনে মোট ২০৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটের গড় হার ৩৬.১%। নির্বাচন কমিশন বলছে আয়োজনে কোনো ঘাটতি ছিল না, বড় একটি রাজনৈতিক দল অংশ নিলে ভোটার উপস্থিতি আরও বেশি হতো। নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি মোহাম্মদ আলমগীর একথা বলেন। যদি বলেন যে আমরা নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর করেছি, এটাও যেমন চরম কথা, তেমন যদি বলেন যে নির্বাচনে একেবারেই মানে জাল ভোট হয়েছে, কেন্দ্র দখল হয়েছে, এটাও ঠিক না। নির্বাচন কর্মকর্তা তারা আগেই এটা বলেছিলেন আমাদের যে স্যার এই এলাকায় ভোটার টার্ন আপ কম হতে পারে, কারণ এই এলাকায় ধান কাটা চলছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তো তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয় অনেকেই ওদিকে মানে করেছে। নির্বাচন কমিশনের দায়িত্ব যে মেয়াদ শেষ হলে নির্বাচনের ব্যবস্থা করা। তো নির্বাচন কমিশন সেই নির্বাচনের ব্যবস্থাটা করতে পেরেছে কিনা যথাসময়ে, সেটাকে শান্তিপূর্ণ করতে পেরেছে কিনা, এবং যে সমস্ত ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন কিনা, এই তিনটা জিনিস হলো নির্বাচন কমিশনের কাজ। নয়াপল্টনে মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ ও মিছিলের অনুমতির বিষয়ে বিকেলে সিদ্ধান্ত জানাবে ডিএমপি। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামীকাল শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম জিয়া সহ দলীয় কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই সমাবেশ ও মিছিল করবে মহানগর দক্ষিণ বিএনপি। এ কারণে বৃহস্পতিবার ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে আসেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে বিএনপি নেতারা বলেন আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বদ্ধপরিকর বিএনপি। মা দিবসের উপলক্ষে আমরা আমাদের মায়ের মুক্তির জন্য একটা মিছিলের মেইনলি মিছিল সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি। পুলিশ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে সেটা জানাই এবং সেটার ভিত্তিতেই তারা আমাদের সাথে কথা বলতে চায়। আমরা কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কী প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আজকে বিকেলের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে। তারা তাদের প্রোগ্রামের ব্যাপারে বলেছেন যে তারা এই প্রোগ্রাম করতে চান, নিরাপত্তা চান, সহযোগিতা চান। এই ক্ষেত্রে আমরা বলেছি যে কোনো গণতান্ত্রিক প্রোগ্রামের ব্যাপারে আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে। পুলিশ কমিশনার মহোদয় অনুমতি যদি দেন তাহলে সেই জায়গায় যে শর্তগুলো থাকবে আমরা আশা করি যেন ওনারা সেটি যথার্থভাবে অনুসরণ করেন।
শুরু হলো হজ যাত্রা। সকাল 7:20 419 যাত্রী নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী জানান, হজ যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই টুকরো সাদা কাপড়ে নিজেকে ঢেকে আল্লাহর ঘরের দিকে যাত্রা। বাংলাদেশ মিকাত অর্থাৎ ইহরাম বাঁধার নির্দিষ্ট স্থান না হলেও মনের আকুতি নিয়ে ইহরাম বেঁধেছেন অনেকে। নিজেকে সঁপে দেওয়ার চূড়ান্ত নিয়তে রাসূলের শহরে যাত্রায় এ যেন এক মহা পবিত্র মিলন। হজের প্রথম দিনের যাত্রী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন অনেকে। এটা মুসলিম জাহানের জন্য শান্তি নিয়ে আমার নিজের জন্য শান্তি। আত্মীয় স্বজন মা বাবা মারা গেছে, সবার জন্যই চাইবো। আল্লাহর ঘরে যাওয়া এটা যে কত বড় একটা নিয়ামত সেটা আমি বলে বোঝাতে পারবো না। মক্কা মদিনা আজকে যাওয়ার সুযোগ হয়েছে, তা আমি চাই যাব, বাংলাদেশের জন্য দোয়া করব। 419 জন হজযাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল 7:20 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট। এর আগে ভোর রাত 4:05 409 মুসল্লিকে নিয়ে ছাড়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। প্রথম ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী হজযাত্রীদের কোনো সমস্যা যেন না হয় তা দেখভালে নির্দেশনা দেন। অনেকেই আছে যারা জীবনে প্রথমবার বিমানে চড়ছেন, তাদেরকে সর্বোত্তমভাবে সাহায্য করতে হবে। কোনোভাবেই বিমান যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভেঙে পড়ে সেদিক কিন্তু দৃষ্টি রাখতে হবে। অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন, তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। হজের মূল নিবন্ধনকারীদের মধ্যে এখনো প্রায় 30,000 যাত্রীর ভিসা না হলেও হাব বলছে এ বিষয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হবে এবারের কার্যক্রম। ভিসার কোনো জটিলতা আর নাই এবং এ কারণে কোনো ফ্লাইট মিস হবে না, সকল ফ্লাইট ভালোভাবে যাবে। আগামী 10 জুন সবশেষ হজ ফ্লাইট দেশ ছাড়বে। এবছর বাংলাদেশ থেকে 85,257 জন মুসল্লির হজে যাওয়ার কথা রয়েছে। গত কয়েক বছর ধরে বাংলাদেশে হজের কার্যক্রম অনেকটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে মনে করেন হজযাত্রীরা। তবে হাজার হাজার মানুষের এই গণজমায়েতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে সেটি মোকাবেলা করেই এবারের এই মহাসম্মেলন সফল করতে চান তারা। রাজধানীর আশকরা হজ ক্যাম্প থেকে তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে ঢাকায়। বিক্ষোভ মিছিল নিয়ে শত শত মানুষ ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশি বাধায় তা বন্ধ হয়ে যায়। পরে শাহজাদপুরের রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি তোলেন তারা। এখানে দাঁড়িয়েছি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আমরা বাংলাদেশের সাধারণ ছাত্ররা, বাংলাদেশের সাধারণ জনতারা ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের সাথে সংহতি। স্পষ্ট যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র অনুমোদিত সমর্থিত, যে বাংলাদেশের মানুষ ধিক্কার জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে। আমেরিকা সব জায়গায় মানবতার কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, সেখানে কিভাবে ফিলিস্তিনে এত বর্বর হত্যাকাণ্ড হচ্ছে, বর্বর একদম জেনোসাইড হচ্ছে, সেখানে তারা নিশ্চুপ, বরঞ্চ তারা সহায়তা করছে এই বাইডেন প্রশাসন। এই যুদ্ধবিরতি শুধু চলবে না, যুদ্ধকে বন্ধ করতে হবে। আমরা চাই যে পুরো বিশ্বব্যাপী এই আগ্রাসন বন্ধ। নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল কফি বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন দোকানে। ভোক্তা অধিকারের অভিযানে কারওয়ান বাজারের 3টি দোকানে প্রায় 120টি নকল কফির জার জব্দ করে জরিমানা করে হয়েছে 80,000 টাকা। নকল কফি তৈরির আস্তানা খুঁজে বের করার আশ্বাস দিয়েছে ভোক্তা অধিকার। কফিতে হারিয়ে যায় শরীরের ক্লান্তি কিংবা অবসাদ, নিমিষেই চাঙ্গা করে তোলে শরীর ও মন, উন্নতি ঘটে মানসিক শক্তির। তবে সেই কফি যদি হয় স্বাস্থ্য ঝুঁকির কারণ। বিদেশ থেকে আসা নামি দামি ব্র্যান্ডের কফির মোড়কে বিক্রি হচ্ছে নকল কফি। ভোক্তা অধিকারের তথ্য বলছে রাজধানীর বিভিন্ন দোকানেই ছড়িয়ে পড়েছে নকল কফি। 30,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন ভবিষ্যতে এই ধরনের কোনো নিষিদ্ধ পণ্য বা কোনো বাতিলকৃত খাদ্যপণ্য আপনার দোকানে পাওয়া যাবে না। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে 3টি দোকানে 120টি নকল কফির জার জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জরিমানা করা হয়েছে 80,000 টাকা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে, সতর্ক করা হয়েছে
এবং এই কফিগুলোর উৎস কোথায় সে তথ্য আমরা সংগ্রহ করেছি। আমরা ওখানে অভিযান পরিচালনা করবো যে আসলে কফিগুলো কোথা থেকে আসলে সোর্সিং হচ্ছে। আজকে প্রথম আমরা কারণ বাজারে এসেছি, আমাদের কাছে আরও তথ্য রয়েছে, আমরা ওখানে অভিযান পরিচালনা করবো। ছড়িয়ে পড়া নকল কফি কেনা থেকে বিরত থাকতে বিভিন্ন পরামর্শ দেয় সংস্থাটি। জিএসটি সিল থাকবে, মানে মোড়কে বাংলা লেখা থাকবে, যাবতীয় তথ্য ইনফরমেশন থাকবে, স্পষ্টভাবে আমার উল্লেখ থাকবে। কিন্তু নকল যে প্রোডাক্টগুলো আমরা দেখেছি এদের মোড়কে কিন্তু কোনো বাংলা তথ্য বা জিএসটির কোনো লোগো সিল এগুলো নেই। শীঘ্রই নকল কফি তৈরির আস্তানা খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেয়া হয় অভিযান শেষে। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো বৈদেশিক মুদ্রার সংকট, মূল্যস্ফীতির মতো যত চ্যালেঞ্জ মোকাবিলা করেছে তা পশ্চিমাদের সৃষ্টি, কিন্তু তা নিয়ে কোনো কথা না বলায় বুদ্ধিজীবীদের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী। সকালে রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলা কার্যালয়ে এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সেমিনারে জ্বালানি উপদেষ্টা আরও বলেন, সামনে আরও চ্যালেঞ্জ আসছে বলে সবকিছু নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আবিষ্কার ও গবেষণা বাস্তবায়ন ও বাণিজ্যিক ব্যবহারের উপর জোর দেন। গবেষণার অনেক বিষয় সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছায় না বলেও অভিযোগ করেন তিনি। বাংলাদেশ বা পৃথিবীর উন্নয়নশীল দেশে আজকে যেসব চ্যালেঞ্জ এসেছে এটা কোনোটাই আমাদের সৃষ্টি না, এটা সব বিদেশ থেকে এসেছে। সেই ইনফ্লেশন বিদেশ থেকে এসেছে, আমাদের ফরেন এক্সচেঞ্জ স্ট্রেস বিদেশ থেকে এসেছে। একাডেমিশিয়ানরা, আমাদের রিসার্চাররা কোনোদিন এটা বলেন না, ওরা শুরু করেন ওখান থেকে অ্যাজ ইফ দিস ইজ দি স্টার্টিং পয়েন্ট। ইটস এ শেম, আই টেল ইউ। নিজেদের সম্পদ নিজেরা যদি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার না করতে পারি, এটার কোনো আর লাভ নেই, আবিষ্কার করে আর লাভ নেই। কিছু কিছু রিপোর্টকে আপনার সার্ভিস হিসাবে আপনারা এটা কমার্শিয়ালাইজ করতে পারেন। অনেক জায়গা আছে রেভিনিউ কালেকশনগুলিতে, এবং বৃহৎ রেভিনিউ কালেকশন কিন্তু আপনারা জায়গা তৈরি করতে পারেন। এগুলি অর্থ দিয়ে আপনারা রিসার্চের পরিধিটা আরও বড় করতে পারেন। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর একটি হোটেলে ইউএস ট্রেড শোর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশে আমেরিকান পণ্য সেবা প্রদর্শন ও দ্বিপাক্ষিক বাণিজ্য দৃঢ় করার লক্ষ্যে রাজধানীতে শুরু হলো 29তম ইউএস ট্রেড শো 2024। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় এই প্রদর্শনী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়াতে এই ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। আমাদের আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে কী ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস আপনার বা সেবা এবং মানে কমোডিটি এখানে সেল করছে, সেটা একটা শোকেসিং করা, মানুষকে জানানো, এইগুলো দেখে ধরেন যারা এন্টারপ্রেনার তারা উদ্বুদ্ধ হয়। প্রদর্শনী উদ্বোধন ও পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অর্থ পাচারের বিষয়ে শক্ত প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিকল্প ছিল না বলেও জানান তিনি। আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে, ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে 44টির বেশি প্রতিষ্ঠানের তৈরি শতাধিক মার্কিন পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 11 মে পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ভারতের লোকসভা নির্বাচনের 3 দফা ভোটের পর হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সুবিধাজনক অবস্থানে নেই এনডিএ জোট, বলছেন বিশ্লেষকরা। সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা নির্ধারণ নিয়ে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যাত্রীরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও বাস্তবায়নকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট।
দেশে যোগাযোগ ব্যবস্থার অগ্রগতির সঙ্গে নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যানবাহনের গতি। উন্নত প্রশস্ত সড়কে লাগামহীন বিভিন্ন গাড়ির ছুটে চলা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বন্দী হয়ে পড়েছেন চালক এমনকি যাত্রীরাও। সেই সঙ্গে বেড়েই চলেছে দুর্ঘটনাও। এমন বাস্তবতায় দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক মহাসড়কে দুর্ঘটনার হ্রাস টানতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিল সরকার। গত 5 মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা মোটরযান গতিসীমা সংক্রান্ত নির্দেশিকা 2024 অনুযায়ী জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, মিনিবাস ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে চলবে। মোটরসাইকেলের ক্ষেত্রে এক্সপ্রেসওয়েতে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার, জাতীয় মহাসড়ক ও জেলা সড়কে 50 কিলোমিটার এবং সিটি কর্পোরেশন এলাকায় গতি রাখতে হবে 30 কিলোমিটার। সড়ক মহাসড়কে প্রবর্তিত নতুন এই গতিসীমাকে সাধারণ যাত্রীরা স্বাগত জানালেও চালকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, বিশেষ করে মোটরসাইকেল চালকদের। নতুন নীতিমালা অনুযায়ী উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মোটরসাইকেলের জন্য বেঁধে দেয়া সর্বোচ্চ গতিসীমা 30 কিলোমিটারকে অযৌক্তিক বলছেন বাইকাররা। যানবাহনের গতিসীমা সম্পর্কে আপনি কিছু জানেন? 40-50-এর ভিতরে চালানো নিয়ম হয়, কিন্তু এমনি যে নতুন করে কোনো আইন করছে কিনা সেটা আমি জানি। এটা অযৌক্তিক। আমি 40 কিলোমিটার স্পিডে গেলে আর এমনি অন্য গাড়িতে যানবাহনে গেলে তো একই কথা, তাহলে আমার মোটরসাইকেল চালে লাভ কি? আমাদের মোটরসাইকেল একটু স্টার্ট দিলেই আপনার 40-50 উঠা যায়, আপনি এত কমের মধ্যে কিভাবে চালায়? 5-240-এ যায়, আমাদের 230-এ দেয়, তা আমাদের খুব ক্ষতি হবে, কারণ আমাদের তো হালকা একটা যানবাহন 30 এবং অন্যান্য ভেহিকেলের গতিসীমা তো 40। সেই জায়গাতে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হতে পারে, বাট এটা আমাদের সেটটা করা হয়েছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ধরেই। শুধু গতিসীমা নির্ধারণই মূল কথা নয়, সব যানবাহনকে নিয়মের মধ্যে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকটা দেরিতে হলো সড়ক মহাসড়কে যানবাহনের গতিসীমা তার আইনি ভিত্তি পেয়েছে ঠিকই, কিন্তু দেশ জুড়ের বাস্তবায়নকে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি এই নীতিমালা আইন প্রয়োগের অশুদ্ধ ব্যক্তির অর্থ উপার্জনের পথ যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ভারতের চলমান লোকসভা নির্বাচনের 3 দফায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর শুরু হয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর হিসাব মেলানোর খেলা। স্থানীয় গণমাধ্যম বলছে, ক্ষমতাসীন এনডিএ জোটের পক্ষে সুবিধাজনক নয় ভোটের হিসাব নিকাশ। তাদের মতে ধর্মীয় মেরুকরণ, ঢালাও প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা এবং শিল্পপতিদের সঙ্গে মোদির ঘনিষ্ঠতায় ভোট বাক্সে টান পড়তে পারে বিজেপির। আরও জানাচ্ছেন সুব্রত আচার্য। লোকসভা নির্বাচনের প্রথম 3 দফার ভোটে খুব সুবিধাজনক অবস্থানে নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি তথা এনডিএ জোট। এমনটাই মনে করছে দেশটির বেশিরভাগ গণমাধ্যম। প্রথম 2 দফায় 190 আসনের মধ্যে বিজেপির বিদায়ী পার্লামেন্ট সদস্যদের আসন ছিল 97টি, আর তৃতীয় দফার 93 আসনের মধ্যে সিংহভাগ আসনই বিজেপির জেতা আসন। 3 দফায় 283 আসনের মধ্যে আগের জেতা আসনগুলো ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে দেশটি গণমাধ্যমের একটি বড় অংশ। তাদের মতে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, হিন্দু মুসলিম ইস্যু তুলে ধর্মীয় বিভাজন ছাড়াও মোদী সরকারের সঙ্গে আদানি আম্বানিদের ঘনিষ্ঠতাকে সাধারণ ভোটাররা নেতিবাচক চোখে দেখছেন। সে কারণেই 3 দফায় গড় ভোট 62% ছাড়ায়নি। এছাড়াও দেশটির সংখ্যালঘু অধ্যুষিত রাজ্যগুলোতে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। প্রত্যেকটি লোকসভাতেই সংখ্যালঘুরা ভোটের ফলাফল নির্ধারণ করেন। অনেকেই বলছেন, রাম মন্দির ইস্যুতে বিজেপি যেমন গুরুত্ব দিয়েছিল সেভাবে দেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, বিভিন্ন রাজ্যে সামগ্রিক উন্নয়ন এবং বেকারত্ব দূর করতে টানা 10 বছরে ইতিবাচক সাফল্য নেই মোদী সরকারের। তবে সমীক্ষা বলছে বিজেপির আসন কমলেও তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। খেলার খবর। আগের অস্থিরতা অনেকটাই কেটে গেছে, এখন ড্রেসিং রুমের পরিবেশও ভালো, তাই স্বস্তিতে ক্রিকেটাররা। এমনটাই দাবি টাইগার পেসার তাসকিন আহমেদের। তিনি আরও বলেন, জিম্বাবুয়ে সিরিজ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ যে যেখানেই খেলেছে বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেছে। টিমের কালচার খুব ভালো আছে এবং অনেক কিছু আমাদের কন্ট্রোলে নাই, কন্ডিশন, অপোজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতে নামি সেটা দিই, ইভেন বিপিএলও যখন খেলতে নামি ভালো খেলারই চেষ্টা করি। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক, সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারি, ভালো ক্রিকেট খেলতে পারবো এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আছে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দল অংশ না নিলে উপজেলা নির্বাচনে জয় পেলেন বিএনপির বহিষ্কৃত 7 জন। জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছেন কেন্দ্রীয় নেতারা। বর্জন করে টিকে থাকা কঠিন মন্তব্য বিশ্লেষকের। এবং প্রধানমন্ত্রীর নামে কোনো প্রকল্প না নেওয়ার নির্দেশনা শেখ হাসিনার। খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে বার্ন ইউনিট সহ 10 প্রকল্প একনেকে অনুমোদন। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। মৌটুসি, ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।